এক্সাইটিং একটা মুহূর্ত। এভাবে সেন্ট মার্টিন যাওয়ার সত্যি আমার একটা ইচ্ছা ছিল, সুপ্ত বাসনা ছিল এভাবে কোনো একদিন যাবো সেন্ট মার্টিনে। হঠাৎ করে আমাদের বসতে বলা হচ্ছে যে মিয়ানমারের ওই সাইড থেকে নাকি গুলি করে, ওই যে একটা ক্যাম্প দেখতে পাচ্ছি ওই পাশে, ক্যাম্প থেকে নাকি নৌকা লক্ষ্য করে গুলি করে। সে কারণে বলা হলো যে আমরা যারা দাঁড়িয়ে রয়েছি তারা সবাই যেন বসে পড়ি। কি ভয়ঙ্কর একটা ব্যাপার। সবাইকে বসতে বলছি, সবাইকে সেফটির জন্য। কয়েকদিন আগে আমার আপন একজন চাষা তার ট্রলার সহ 10 লক্ষ টাকার ট্রলার নিয়ে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। আমরা পৌঁছে গেলাম সেন্ট মার্টিনে। এমন এক সময়ে খুলে দেওয়া হলো সেন্ট মার্টিন যখন আমি অবস্থান করছি শাহপরীর দ্বীপে, যেখান থেকে সেন্ট মার্টিন দেখা যায়। বন্ধুবর বান্না ভাইয়ের উস্কানিতে তাই হুট করেই সিদ্ধান্ত নিয়ে ফেললাম। 1 ডিসেম্বর সকালে তল্পিতল্পা নিয়ে হাজির হলাম শাহপরীর জেটি ঘাটে। শাহপরীর দ্বীপ জেটিতে এসেছি। এই যে আমাদের লাগেজ টাগেজ সব নামানো হচ্ছে। সামনে হয়তো নোঙর করা আছে নৌযানগুলো। আমরা স্পিড বোট যেখানে নোঙর করা রয়েছে সেদিকে এগিয়ে যাচ্ছি অনেক দূরে। এই জেটিঘাটে বিগত 2 দিনে কয়েকবার আমি এসেছি। শাহপরীর দ্বীপের ভিডিওতে দেখিয়েছিও। এখান থেকেই আজ আমরা যাচ্ছি সেন্ট মার্টিনে। কোনো বড় জাহাজে নয়, একেবারে ছোট্ট জলযানে। বন্ধুরা, আমরা একেবারে জেটিতে চলে এসেছি। আর জেটির এই যে ব্রিজটা, এটা কিন্তু অনেক বড়, ওইখান থেকে বোঝা যায় না যে এত লম্বা। আচ্ছা পান্না ভাই, কখন ছাড়বে বা কি অবস্থা বলেন তো? আজকে নাকি একটা স্পিড বোট উল্টে গেছে। হ্যাঁ, সমুদ্রের ঢেউয়ের ধাক্কা নাকি একটা উল্টে গেছে, মারা যায় না কেউ। ওই সবাইকে আবার উদ্ধার করে নিয়ে আসছে। শুনলাম নাকি যেতে দিচ্ছে না, এরকম কিছু একটা। যেতে দিচ্ছে না, হ্যাঁ। এরকম একটা ঘটনা ঘটলে স্বাভাবিক উদ্ধার কার্যক্রম বা বাকি সব কিছুর জন্য একটু তো সময় লাগে। এই জন্য প্রশাসন একটু বন্ধ রাখছে, কারণ স্থানীয় অনেক লোকজন আসে, কারণ তাদের যাতায়াত মাধ্যম তো এখান থেকে। আর যেতে পারবো তো নাকি? যেতে পারবো ইনশাল্লাহ। যাচ্ছি আর কি। স্পিড বোটে যাওয়ার একটা নতুন অভিজ্ঞতা, এটার জন্য আমি খুব উচ্ছ্বসিত আর কি, রোমাঞ্চ অনুভব করছি এই রোমাঞ্চকর পথের জন্য আর কি। মানে ভাই, কতক্ষণ লাগতে পারে? স্পিড বোটে হচ্ছে আপনার 20 থেকে 25 মিনিট সময় লাগে এখান থেকে, আর ট্রলারে 2 ঘন্টার মতো, 2-2.5 ঘন্টা সময় লাগে। আপনি কয়বার গেছেন স্পিড বোটে? স্পিড বোটে কয়বার গেছি সেটা তো বলতে পারবো না, এটা তো হিসাব করে রাখি নাই। অসংখ্য অসংখ্য যাওয়া আসা অসংখ্য হয়েছে। ভয় লাগে নাই কোনোবার? এতটা না, একটু রোমাঞ্চ ফিল হয়। আবার দেখা গেছে অনেক সময় সমুদ্রে বড় ঢেউ থাকলে কিছুটা ভয় কাজ করে, কিন্তু আমার রোমাঞ্চটা ভালো লাগে, তো এই জন্য ভয়টা খুব কমই কাজ করে। এই যে দেখুন, এই ট্রলারটি ছেড়ে যাচ্ছে, উঠে চলে যাচ্ছিল, তারপরে কোস্টগার্ড আবার ডেকে নিয়ে এসে কি যেন জিজ্ঞেস করলো, তারপর আবার ছেড়ে দেওয়া হলো। এখন তারা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে চলে যাচ্ছে। ওই যে মিয়ানমারের একেবারে কাছে চলে এসেছি। একটা দুর্ঘটনার কারণেই, যেটা বললাম আর কি, একটা স্পিড বোট উল্টে গেছে, সে কারণে সকাল থেকেই সেন্ট মার্টিনগামী যে স্পিড বোটগুলো আছে সেগুলো যেতে দেওয়া হচ্ছে না, মাঝে মাঝে শুধু ট্রলার যাচ্ছে। এখানে সমস্যা হয়েছে যে এই টেকনাফের যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, তার কাছ থেকেই পারমিশন নিতে হয়। আমরা 2 দিন ধরে চেষ্টা করছি, গতকাল তিনি বদলি হয়ে গেছেন এখান থেকে, তার চেয়ারে আজকে কেউ নেই, সে কারণে পারমিশন দিতে পারছে না। কোনো ফল্ট কিন্তু আমাদেরও না, আমরা আবেদন করেছি, সেটা পেন্ডিং হয়ে আছে। কেন পেন্ডিং হয়ে আছে সেটা জানতে গেলাম, বললেন যে গত 2 দিন ধরে এখানে কোনো উপজেলা প্রশাসনের যে ইউএনও তিনি নেই, তো এসিল্যান্ড যিনি আছেন তিনি পারমিশন দিচ্ছেন। তো আমরা এরপর থেকে এসিল্যান্ডের সঙ্গে যোগাযোগ করছি, সম্ভবত তিনি পারমিশন আমাদেরকে দিয়ে দেবেন।
দেখুন কি গাদাগাদি করে একটা ট্রলারে কত মানুষ উঠেছে। এটাতে নাকি 60 জন ওঠা যায়, এখন 55 জন রয়েছে, তারপরেও গাদাগাদি দেখেই ভয় লাগছে। একটি ছেড়ে গেল, পরেরটাতে হয়তো আমরা যাওয়ার চেষ্টা করব। ও পাশে স্পিড বোট রয়েছে, আমরা চেয়েছিলাম স্পিড বোটে যেতে, কিন্তু স্পিড বোটের পারমিশন দেয়াই হচ্ছে না। এই যে দেখুন এখানে স্পিড বোটগুলো রয়েছে, এই স্পিড বোটগুলো, এটাতে কেউ যেতে পারছে না। এইরকম বোটে করেই যেতে হবে যদি আজকে সেন্ট মার্টিনে আমরা যেতে চাই। দীর্ঘ অপেক্ষার পর যেখানে এখান থেকে আমাদের 11:30 12টার দিকে চলে যাওয়ার কথা ছিল, সেই জায়গায় আমরা এখন যাচ্ছি 1টা বেজে এখন 40 মিনিট। অনেক দেরি হলো, স্পিড বোটে যাওয়া হলো না, সবশেষ এই ট্রলারে করে আমরা সেন্ট মার্টিনে যাচ্ছি। দেখুন অনেক মানুষ উঠেছে, প্রায় 55 থেকে 60 জন মানুষ হয়ে থাকবে। আমরা সবাই একসাথে সেন্ট মার্টিন যাব। আমার জীবনে এটা একটা নতুন অভিজ্ঞতা। আপনারা কেন যাচ্ছেন আজকে সেন্ট মার্টিনে? আমরা সেন্ট মার্টিন যাচ্ছি আমরা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকে। সেন্ট মার্টিনে একটা বিশ্বজ্জা বিশিষ্ট একটা হাসপাতাল আছে, এটা সেন্ট মার্টিন বিশ্বজ্জা বিশিষ্ট হাসপাতাল। এই হাসপাতালটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালকে পরিচালনার দায়িত্ব দিয়েছেন। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে মা ও শিশু হাসপাতালের এই হাসপাতাল পরিচালনার জন্য একটা সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। আজকে 1 ডিসেম্বর, আজ থেকে 1 বছরের জন্য এই হাসপাতালটি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা করতে আমাদের একটা মেডিকেল টিম, ডাক্তার, নার্স সহ আমরা আজকেই সেখানে যাচ্ছি। আমরা ওই হাসপাতালটি আজকে বুঝে নেব, বুঝে নেওয়ার পর থেকে কাল থেকে আমরা এই হাসপাতালটি সেন্ট মার্টিনের দ্বীপে বসবাসরত অধিবাসীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব আমরা নেব। বুঝতে পারছেন, সেন্ট মার্টিনবাসীর জন্য এটা অবশ্যই একটা সুখবর যে স্বাস্থ্যই সকল সুখের মূল বলা হয়। আর স্বাস্থ্য সেবা যদি প্রপার কোথাও না থাকে সেখানে অশান্তির শেষ নেই। স্যাররা যাচ্ছেন হয়তো শান্তির দূত হয়ে, সেখানে স্বাস্থ্যসেবা সেখানকার মানুষরা পাবেন, এটা অবশ্যই সেন্ট মার্টিনবাসীর জন্য সুখবর। আর এই বোটে তাদের সাথে যাচ্ছি আমি, আমার বেশ ভালো লাগে কাজ করছে। আমাদের বাড়ি চট্টগ্রাম আনোয়ারাতে সার্কিট বিচ্ছে একদম। কি বেড়াতে যাচ্ছেন ফ্যামিলি নিয়ে? জি জি। ভয় লাগতেছে না এরকম ট্রলারে যাইতে? না না, আনন্দ ফিল করতেছি। তাই না? আমার বাড়ির ইয়েতে চট্টগ্রাম কক্সবাজার জেলাতে, তারপরে আমি কিন্তু আজকেই প্রথম সুযোগ পাইলাম সেন্ট মার্টিন যাওয়ার। অভিজ্ঞতাটা খুব ভালো লাগছে আজকে। বন্ধুরা, সেন্ট মার্টিন অভিমুখে চলতেই আছি আমরা। শাহপরীর দ্বীপ থেকে রওনা দেওয়ার পর প্রায় আধা ঘন্টার সময় পেরিয়ে গেল। আমরা নাফ নদী পেরিয়ে সমুদ্রে চলছি। এখানে ঢেউ কিছুটা বেড়েছে, তাই নৌকা মাঝে মাঝে দুলছে একটু বেশি, তবে ততটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে না। যদি সাগরের ঢেউ অনেক বেশি থাকতো, সাগর উত্তাল থাকতো, তাহলে অনেক ঝুঁকিপূর্ণ, অনেক ভীতিকর হতো। তারপরেও দেখুন এই নৌকাটি কিন্তু বেশ ভালোই দুলছে। আর ওপারে দেখতে পাচ্ছেন মিয়ানমারের এই পাহাড়, জনপদ, বংডুর এলাকা দেখতে দেখতে যাচ্ছি। আর ওই দূরে দেখতে পাচ্ছি ধোঁয়া উঠছে, কেন জানি না। মিয়ানমার বলতেই তো বুঝি আগুন জ্বালাও, পোড়াও, এইসব। ওখানে ধোঁয়া উঠে দেখে ভাবছি যে নিশ্চয়ই কোনো এখানে কারো বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে কিনা আমি জানি না। ওপারে এরকম ঘটনা প্রায়ই ঘটে থাকে। আর এই যে দেখুন একটি ট্রলার, এটা কিন্তু আবার সেন্ট মার্টিন থেকে চলে আসছে, অর্থাৎ শাহপরী দ্বীপের থেকে এই ট্রলারটি আসছে। অসাধারণ, বঙ্গোপসাগরের ছেড়ে চলে যাচ্ছে আমাদের একমাত্র প্রবাল দ্বীপে। এটা অন্যরকম অভিজ্ঞতা। এর আগেও আমি একবার গিয়েছি, তবে এই যাত্রা আসলে আপনার স্বাভাবিকভাবে যে জাহাজে করে যে যাওয়ার যাত্রা, তার থেকে অনেক বেশি রোমাঞ্চকর। ওটা যদিও অনেক বেশি নিরাপদ, কিন্তু এটা অতটা নিরাপদ না, কিন্তু রোমাঞ্চকর। সো যারা রোমাঞ্চ বা অ্যাডভেঞ্চার ফিল করতে চায় তাদেরকে
এভাবে যেতে হবে। আর যাদেরকে খুব নিরাপত্তা নিশ্চিত করে যেতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই জাহাজ যেতে হবে, এভাবে যেতে অবশ্যই আমি উৎসাহ দেই না। তবে আমরা একটা বিশেষ পরিস্থিতির কারণে আমাদেরকে এভাবে যেতে হচ্ছে। তবে এই যাত্রা আমি বেশ উপভোগ করছি, খুবই ভালো লাগছে। একেবারে সাগর মোটামুটি শান্তই বলা যায়। তবে আশা রাখছি এরকম পরিবেশ থাকলে আমরা খুব রিল্যাক্সেই বা খুব নিরাপদভাবেই পৌঁছে যাবো খুব শীঘ্রই। হঠাৎ করে আমাদের বসতে বলা হচ্ছে যে মিয়ানমারের ওই সাইড থেকে নাকি গুলি করে, ওই যে একটা ক্যাম্প দেখতে পাচ্ছ ওই পাশে, ওই ক্যাম্প থেকে নাকি নৌকা লক্ষ্য করে গুলি করে। সে কারণে বলা হলো যে আমরা যারা দাঁড়িয়ে রয়েছি তারা সবাই যেন বসে পড়ি। কি ভয়ঙ্কর একটা ব্যাপার। ভাইজান, তো বসতে বললেন কেন সবাইকে? সবাইকে বসতে বলছি সবাইকে সেফটির জন্য। দাঁড়িয়ে থাকলে একটা লোক পড়ে গেলে সাগরে ঝামেলা হবে। গুলি করে কি ওই পর থেকে? সেটা আমি বলতে পারবো না। এরকম ঘটনা ঘটে না, ওইটা যারা জেলে ফিশিং করতে যায় ওনাদেরকে ধরে। কয়েকদিন আগে আমার আপন একজন চাষা তার ট্রলার সহ 10 লক্ষ টাকার ট্রলার নিয়ে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। ওরে বাবা, এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায় নাই। 18টি পরিবার আহাজারির মধ্যে আছে। আমরা কিন্তু মিয়ানমারের খুব কাছ দিয়ে যাচ্ছি, কারণ আমরা শাহপুরের দ্বীপের ওইখান থেকে ট্রলার ছাড়লেও আমরা কিন্তু সোজাসুজি সেন্ট মার্টিনের দিকে যাচ্ছি না, কারণ ওই পাশটাতে সমুদ্র বেশ উত্তাল। তো ট্রলারটা নর্মালি ল্যান্ডের যত কাছ দিয়ে যাওয়া যায়, এখানে যেহেতু মিয়ানমারের ল্যান্ড বেশি সন্নিকটে, তো এই কারণে এই পাশ দিয়ে যাওয়া হচ্ছে। তবে এই পাশ দিয়ে যাওয়ার ক্ষেত্রে আরেকটা কনসার্নিং ইস্যু হচ্ছে, ওরা কিন্তু হরহামেশাই গুলি করে, নৌকা অপহরণ করে। তো এই ধরনের ঝুঁকি কিন্তু থেকেই যায়, কারণ ওইখানে কোনো সুষ্ঠু কোনো গভর্নেন্স নাই, কোনো কন্ট্রোলিং বডি নাই, যার মিয়ানমারের কিন্তু কোনো নিয়ন্ত্রণও নাই। বিভিন্ন পাইরেটস আছে, তারপরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, ইভেন বিদ্রোহী গোষ্ঠী অনেকেই আছে যারা নৌকা ছিনতাই করে নিয়ে যায়। মাত্র একজন বললো যে তার পরিবারের এক সদস্যকে তুলে নিয়ে গেছে। সো আমরা আশা করছি যে আমাদের ক্ষেত্রে এরকম কিছু ঘটবে না, আমরা নিরাপদে পৌঁছাবো। এবং এই কারণেই কিন্তু এদিক দিয়ে এখন আর জাহাজ চলে না। যারা জাহাজে আসে তাদেরকে কিন্তু কক্সবাজার থেকে জাহাজে ওই পাশ দিয়ে আসতে হয়। আগে যেমন জাহাজ কিন্তু টেকনাফ দিয়ে ছেড়ে যেত, এই নিরাপত্তা ঝুঁকির কারণেই জাহাজ কিন্তু এখন আর এই টেকনাফ দিয়ে আসে না, ওই কক্সবাজার থেকেই যেতে হয়। রোদের তীব্রতা কমেছে, গায়ে এসে বাতাস লাগছে, খুবই ভালো লাগছে। আর এই সময় সূর্য ধীরে ধীরে ঢেলে পড়ছে, এ কারণেই কিন্তু রোদের তীব্রতা কম। আর সমুদ্রের উপরে যে সূর্যের আলোটা পড়েছে, এটা চোখে মুখে অন্যরকম একটা ঝিলিক দিচ্ছে। আর এই ট্রলার যে পথে এগিয়ে চলেছে তার পেছনে দেখুন, খুব সুন্দর লাগছে। কিন্তু এটা আমি বরাবরই কোনো নৌযানে উঠলে পেছনে যে ফ্যানের কারণে যে জলের স্রোত তৈরি হয় সেটা দেখার চেষ্টা করি, এভাবে দেখতে ভালো লাগে। এখন আমরা মিয়ানমারকে পিছনে ফেলছি। এতক্ষণ পর্যন্ত মিয়ানমারের ভূখণ্ডের সমান্তরালে বেশ কিছু পথ চলল এই ট্রলারটি। এখন এটা পেছনে ফেলে সামনের দিকে হচ্ছে দিকে দেখা যাচ্ছে বেশ কিছুটা দূরে, এখনও হয়তো 30 মিনিটের মতো সময় লাগবে সেন্ট মার্টিন যেতে। সে কারণেই কিন্তু আমরা এখন পেছনে ফেলছি ধীরে ধীরে মিয়ানমারকে যত পেছনে ফেলছি একটা দিক থেকে অন্তত স্বস্তি পাচ্ছি যে ওই দিক থেকে কোনো গুলি আসবে না, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। দীর্ঘ সময় নিয়ে আমরা পৌঁছে গেলাম সেন্ট মার্টিনে। স্পিড বোটে আসলে আমাদের 30 থেকে 40 মিনিট সময় লাগতো। যা হোক, নিরাপদে পৌঁছেছি, এটাই ভালো লাগছে। একটা দারুণ সমুদ্র যাত্রা হলো, জীবনের প্রথম এরকম বোটে করে এলাম। এটা নতুন একটা অভিজ্ঞতার সঞ্চয় হলো। এই যে জেটিতে এই বোটটি দাঁড়াবে, তারপর আমরা এখান থেকে নেমে সামনের দিকে এগিয়ে যাব। জেটিতে ভিড়ে গেছে এই ট্রলারটি, এখন আমরা নেমে যাব। অবশেষে 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 অনিশ্চয়তার দোলাচল কাটিয়ে
চলে এলাম আমরা সেন্ট মার্টিনে। আজকে আমি তো এক সময় আশা ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো আসতে পারবো না, যেহেতু স্পিড বোট ছাড়বে না, ছাড়তে দেবে না, 2 জন মানুষ মারা গেছে। আবার এদিকে পারমিশন নিয়ে ঝামেলা, পারমিশন না দেখালে তারা উঠতে দিবে না, নানান কাহিনী। এখানে এই পর্যন্ত আসার পেছনে নিলয়ের অনেক অবদান আছে। বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছেন, তারা অনেক হেল্প করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কক্সবাজার প্রায় প্রতি বছরই আসা হয় বিভিন্ন সময়, কিন্তু সেন্ট মার্টিন খুব একটা আসা হয় না। তো সেন্ট মার্টিনে আসলাম আমি প্রায় দীর্ঘ 6 বছর পর। 6 বছর পর লাস্ট আসছিলাম 2019 সালে। তখনকার পরিবেশ একরকম ছিল, 6 বছরে হয়তো অনেক পরিবর্তন হয়ে গেছে। প্রথম যখন আসছিলাম বন্ধু হিরকের সাথে, তখন বেশ ভালো লেগেছিল যে আসলে এত নীল সমুদ্র এর আগে দেখেছিলাম না। ও কি জানো নাম? নবী। নবী, মোহাম্মদ নবী। কেমন আছেন ভাই? ভালো ভাইয়া। এতদিন পরে এসে ঢোকার মুখেই যেটুকু দেখলাম এক পলকে, তাতে মনে হলো যে জেলাও সেই কদু। এখানে কোনো পরিবর্তন হয়নি, শুধু পর্যটকদের আসা যাওয়াই বন্ধ ছিল, এর বাইরে আর কিছু হয়নি এখানে। সেন্ট মার্টিনে মনে হচ্ছে কোন এক জঙ্গলে প্রবেশ করছি। আমাদের জুয়েল ভাই নতুন রিসোর্ট করেছে, সেই রিসোর্টে থাকবো। এই দিক দিয়ে রাস্তা দেখে যায়, অন্য একটা রাস্তাও আছে, এদিক দিয়ে ইজিলি নাকি যাওয়া যায়। খুব ভালো লাগছে, একেবারে গ্রামীণ পরিবেশ, মনে হচ্ছে কোনো গ্রামে ঢুকলাম। আর বৃষ্টি হচ্ছে, এ কারণে চারপাশটা একবারে সবুজ হয়ে আছে। এদিকে দেখুন স্থানীয়দের ঘরবাড়ি। আরে জল ভাই, কি অবস্থা ভাই? হাই সালমান ভাই। এই লোক ভাই, কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম সালমান ভাই কেমন আছেন? দেখা হলো ভাই, আলহামদুলিল্লাহ। আপনারা আসছেন আমি জানি। সালমান ভাই, ওনার ভিডিও আমি অনেক আগে থেকে দেখি। সালমান ভাই যেই ভিডিও বানায় সেটাই হিট। থ্যাংক ইউ ভাই, thank you। কিন্তু ভাই আপনার মতো লিজেন্ডারি হইতে পারেনি, হইতে না, না, চাইও না, না ভাই, না, আমরা না, চাই আপনি আপনার না, জায়গা না, থেকে না। নাম্বার 1 থাকেন। সালমান ভাইয়ের কাছে একটা গোপন সূত্র আমি আজকে শিখে নেব রাতে, যে কি করে 1 মাস 1.5 মাস পরে ভিডিও দিলেও সেই ভিডিও লাখ লাখ ভিউ হয়, ভাইরাল হয়ে যায়। আমি Thank 7 you, দিন ভাই। দেরি করলে আর সেই ভিডিও ভিউ হতে চায় না। না, অনেক ভালো লাগলো, ভাইরা অনেক কষ্ট করে আসছেন, এখন কষ্টটা সফল হোক ভাই। হ্যাঁ। বন্ধুরা, চলে এসেছি পারাবার বিচ রিসোর্টে, একেবারে নতুন। দেখুন, এটা জুয়েল ভাইয়ের, আমাদের খুব পরিচিত বান্না ভাইয়েরই ফ্রেন্ড। জুয়েল ভাইয়ের এই সেন্ট মার্টিনে হচ্ছে খুব নামকরা একটি খাবারের রেস্টুরেন্ট রয়েছে, 5 ফোড়ন। 5 ফোড়নের খাবার একবার খেলে কেউ ভুলতে পারবেন না। এই যে খুব ক্ষুধা পেয়েছে, এসেই শরবত খেলাম এখানে, আর এরপরে খেতে যাব জুয়েল ভাইয়ের 5 ফোড়ন রেস্টুরেন্টে। আর আসার সময় থেকে জুয়েল ভাই বলছিল, ভাই নতুন একটা রিসোর্ট দিয়েছি আমি, আসেন। এই যে খুব ছোট একটি রিসোর্ট জুয়েল ভাই করেছেন, আমাদের কাছের ভাই, এবং ওনার মানুষ হিসেবে খুব ভালো। সে কারণেই আমি তাদের এখানে এসেছি। আর এর লোকেশনটা আমার এত সুন্দর জায়গায়, পরিষ্কার ছিমছাম, আর দেখুন মনে হচ্ছে একবারে সমুদ্রে 1 ধাপ দিলে এই যে রিসোর্ট, আর 2 ধাপ দিলেই সমুদ্রের গর্জন। খুবই কাছাকাছি, বিচের সাথে লাগোয়া এই পারাবার রিসোর্টটি একেবারেই নতুন। আজকে থেকেই ধরা যায় যে এটা চালু হলো, যেহেতু বেশ কিছুদিন সেন্ট মার্টিনে এই পর্যটক আসা বন্ধ ছিল। আজকে থেকে একেবারে পুরো উদ্যমে আসা শুরু হলো, রাত্রি যাপন করা যাবে আজকে থেকে। সে কারণে বলা যায় আজকে থেকেই এই রিসোর্টের শুরু হলো। আপনারা আসতে পারেন পারাবারে। নিলয় এসেই সমুদ্রে গা ভিজাতে দৌড় দিচ্ছে। এই যে সমুদ্রে নেমে যাবে। আর এই রুমটা আমাদের দেওয়া হয়েছে, দেখুন 2টা ডাবল বেডের রুম। আসলে 2 জন 4 জন কিন্তু অনায়াসেই থাকা যায়, 4 জনেরই থাকার জায়গা এখানে রয়েছে। খুব সুন্দর একটি রুম, একবার সিমসাম। এটার সাথে অ্যাটাচড বাথ রয়েছে। এখানে বসার ব্যবস্থা রয়েছে। নিলয়ে যে
ব্যাগ ট্যাগ রেখে গেছে। এখানে একটি ছোট্ট ড্রেসিং টেবিল রয়েছে আর পাশে একটি আলমিরা রয়েছে।